আজ ১৬ এপ্রিল এক নজরে দেখে নেব দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের শুরুতেই থাকছে আজকের প্রধান শিরোনাম। বাপের বেটা হলে বাবরি মসজিদ ভেঙে দেখাক, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। উত্তরবঙ্গের মানুষ আপনাকে টাটা বাই বাই করবে, ভোটের আগেই মমতাকে করা বার্তা অমিত শাহের। শুভেন্দু অধিকারীর রোড শোতে হাতাহাতি, কমিশনে নালিশ জানাবেন শুভেন্দু। জয় বাংলা স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন, বালি থানার আইসিকে হুঁশিয়ারি। এবার নিশানায় খোদ মুখ্যমন্ত্রী, বিমানবন্দরে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি রুখল কেন্দ্রীয় বাহিনী। অমিত শাহের মিডনাইট মিশন, গভীর রাত পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক, বাংলা দখলে এবার কোন নীরব ছক চাণক্যের। আইপ্যাক কর্তার গ্রেপ্তারে ফুঁসছেন অভিষেক, নথি চুরির ষড়যন্ত্র বিজেপির, শাকে নিশানা যুবরাজের। মমতা ব্যানার্জির ভাগ্য গণনা করলেন রাজশাহীর জ্যোতিষ গবেষক, এবারের ভোট চমকে দেওয়ার মতো ফলাফলের ভবিষ্যৎবাণী করলেন। মহিলা সংরক্ষণ বিল যুগান্তকারী পদক্ষেপ, মোদীকে চিঠি দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতির। কয়লা সিন্ডিকেটে ৬৫০ কোটির দুর্নীতি, ইডির হাতে চাঞ্চল্যকর নথি, এবার কি রাঘব বোয়ালদের পালানোর পথ বন্ধ? তৃণমূল কত আসন পাবে, হিসেব কোষের সংখ্যা জানালেন অভিষেক। রাঘব চাড্ডাকে Z+ নিরাপত্তা দিচ্ছে অমিত শাহের মন্ত্রক, পাঞ্জাবের AAP সরকার হাত তুলে নিতেই সিদ্ধান্ত, বিজেপিতে যাওয়া কি পাকা? ভোটের আগে রণক্ষেত্র দুর্গাপুর, পাটল মাথা, ঝরল রক্ত, গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। আরজিকর, কসবা থেকে সন্দেশখালী, মহিলা নির্যাতন ইস্যুকেই প্রচারে হাতিয়ার করার বার্তা মোদির। পাশে মোল্লা আছে সাবধান, উস্কানি দিয়ে বিপাকে শুভেন্দু, কমিশনে নালিশ তৃণমূলের। শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান, মেজাজ হারিয়ে তেড়ে যাওয়ার চেষ্টা। লাট সাহেব আমাকে গালি দিয়েছেন, রাজ্যপাল পরিবর্তনের ডাক দিতেই নাম না করে খোঁচা মমতার। বিজেপি এলে বাংলায় মাছ খাওয়া বন্ধ, ইলিশ আনুন, কাঁটা বেছে খাইয়ে দেব, ভোটমুখী বাংলায় স্মৃতি ইরানির বক্তব্যে শোরগোল। ভোটের প্রাক্কালে উত্তপ্ত ঘাটাল, পথ আটকে বিজেপি কর্মীকে বেধড়ক মারধর, পদ্ম শিবিরের নিশানায় কে? ভোটের পর মাছ মাংস বিক্রি করাবো, বিজেপি নেতা কর্মীদের হুঁশিয়ারি অভিষেকের। ভোটের সময় কেন বিজেপির মাতৃশক্তি কার্ড বিলির জন্য কমিশনকে ব্যবস্থা নিতে বললেন মমতা। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম, এবার শুনুন বিস্তারিত খবর। বাপের বেটা হলে বাবরি মসজিদ ভেঙে দেখাক, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। যদি বাপের বেটা হয় অমিত শাহ ২৪ ঘন্টার মধ্যে আমার বাবরি মসজিদ ভেঙে দেখাক, ভোটের মুখে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্যে হুঁশিয়ারি ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবিরের। পাশাপাশি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঙ্কার ছুড়ে তিনি বলেন, ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট করে দেখাক। হাজার কোটির ডিল নিয়ে মমতা অভিষেকের নিশানার পাল্টা জবাবে এদিন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান বলেন, আমার বিরুদ্ধে বলা হচ্ছে আমি নাকি ৪০০ কোটি টাকা নিয়েছি। কমিশনের নাকা তল্লাশিতে ২ লক্ষ টাকা নিয়ে গেলে কেন্দ্রীয় বাহিনী তাকে ধরে ফেলছে, আর আমি যদি ৪০০ কোটি টাকা নিয়ে থাকি, সেই টাকা আমি বাড়ির মাটির তলায় নাকি কোথায় লুকিয়ে রেখেছে, খুঁজে বের করুক দম থাকলে। আইবি কি ফেল করে গেল? কমিশনের তো অনেক পাওয়ার, আমার বিরুদ্ধে কেন অ্যাকশন নিতে পারছে না? সরাসরি লড়াইয়ে না পেতে আমার বিরুদ্ধে কুৎসা অপপ্রচার চালানো হচ্ছে। নির্বাচনের প্রাক্কালে বিতর্কিত প্রাক্তন তৃণমূল নেতা হুমায়ুন কবিরের একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যে তোলপাড় শুরু হয়েছে তা সরাসরি খারিজ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই ভিডিওতে হুমায়ুন কবিরকে তৃণমূল সরকার ফেলার জন্য বিজেপির সঙ্গে ১,০০০ কোটি টাকার চুক্তির কথা বলতে শোনা গিয়েছিল বলে দাবি শাসক দলের। এদিন বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশের পর এক সাংবাদিক সম্মেলনে শাহ বলেন, হুমায়ুন কবির এবং বিজেপি হলো উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মতো, যারা কখনো এক হতে পারে না। এই ধরনের ২,০০০ ভিডিও বানানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে। শাহ আরও যোগ করেন, যারা বাংলায় বাবরি মসজিদ করার কথা বলে তাদের সঙ্গে সরকার গড়ার চেয়ে ২০ বছর বিরোধী আসনে বসাকে শ্রেয় বলে মনে করেন বিজেপি। উত্তরবঙ্গের মানুষ আপনাকে টাটা বাই বাই করবে, ভোটের আগেই মমতাকে বড় বার্তা অমিত শাহের। এগিয়ে আসছে ভোট, চড়ছে চাপানোতরের পারদ,
চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে উত্তপ্ত পশ্চিমবঙ্গের মাটি। মঙ্গলবার উত্তরবঙ্গে একের পর এক সভা থেকে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার ডাক দিলেন অমিত শাহ। নববর্ষে বাংলায় ভয়মুক্ত সরকার আশ্বাস অমিত শাহের। কাঠ মানে নিলে উল্টো ঝুলিয়ে সোজা হুঙ্কার অমিত শাহের। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এও বলেন, দিদি আপনার সময় শেষ হয়ে গিয়েছে, উত্তরবঙ্গের মানুষ আপনাকে টাটা বাই বাই করবে। বিজেপি ক্ষমতা এলে সীমান্তে 600 একর জমি দেব। বালি ইট সিমেন্ট কিনতে গেলে সিন্ডিকেটকে ট্যাক্স দিতে হয় কি হয় না, আপনারা চিন্তা করবেন না, পদ্মচিহ্নে বোতাম টিপুন। এদিন অমিত শাহ বলেন, 5 তারিখের পরে সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের আমরা উল্টো করে সোজা করব। পুরো রাজ্যে সিন্ডিকেট রাজ বন্ধ হবে, দিদির দুর্নীতি শেষ হয়ে যাবে। বাংলায় মমতা অভিষেকই পুরো সিন্ডিকেটের রাজত্ব করে। বিজেপি সরকারই পারবে অনুপ্রবেশকারীদের তাড়াতে। উত্তরবঙ্গের সঙ্গে অন্যায় করেছে তৃণমূল। শুধুমাত্র উত্তরবঙ্গের জন্য ক্যান্সারের হাসপাতাল করবে বিজেপি। উত্তরবঙ্গের জন্য একটি পৃথক 600 শয্যার ক্যান্সার হাসপাতাল তৈরি করবে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোটা উত্তরবঙ্গের বিকাশ করব, উত্তরবঙ্গের AIIMS তৈরি হবে। মমতার লজ্জা হওয়া দরকার, কেন্দ্রের টাকা খরচ না করে নেতাদের পকেটে ঢোকে। সিন্ডিকেটের অত্যাচার বাংলায়, ক্ষমতায় এলে সব জেলে। মালদা টাকা সব 9-6 করেছে তৃণমূল। বিজেপি ক্ষমতায় এলে কাটমানি খোরদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবে। মালদায় বন্যা রুখতে মোদী সরকার টাকা পাঠাতো, সেই টাকা খরচ না করে তৃণমূলের পকেটে ঢুকতো। 4ই মের পর বাংলায় UCC লাগু করা হবে, রাজবংশীদের গুরুত্ব দেওয়া হবে। অমিত শাহের কথায় বাংলা নববর্ষের দিন দিদিকে টাটা বাই বাই বলতে হবে। আপনারা সবাই দিদিকে বের করার জন্য তৈরি তো? ভারতীয় জনতা পার্টি ঠিক করেছে 5ই মে বিজেপির সরকার বানানোর পর আমরা পুরো পশ্চিমবঙ্গ আর দেশ থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করা হবে। শুভেন্দু অধিকারীর রোড শোতে হাতাহাতি, কমিশনে নালিশ জানাবেন শুভেন্দু। ভোটের আর মাত্র কয়েকদিন বাকি, ভোটের পারদ চড়তে শুরু করেছে ইতিমধ্যেই। এবার শুভেন্দু অধিকারীর র্যালিতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। হাওড়ার বালিতে বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এর প্রচারে রোড শো করছিলেন শুভেন্দু। সেই সময় আচমকাই শুভেন্দুকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন বেশ কয়েকজন। ভিড়ের মধ্যে থেকে জয় বাংলা স্লোগান উঠতেই গাড়ির মাথায় দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করেন। তিনিও বলতে শুরু করেন জয় শ্রীরাম। বুধবার সন্ধ্যায় এই রোড শোকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। রাজ্যের একাধিক জায়গায় প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। এবার বালিতেও একই পরিস্থিতি। জয় বাংলা ও জয় শ্রীরাম পাল্টা স্লোগান শুরু চলে বেশ কিছুক্ষণ ধরে। রীতিমতো ক্ষুব্ধ হন শুভেন্দু। তাকে গাড়ি থেকে নামিয়ে আনা হয়, কোনো ক্রমে বের করে নিয়ে যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বালির ওসির বিরুদ্ধে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, নির্বাচন কমিশনে ওসির বিরুদ্ধে অভিযোগ জানাবেন। অন্যদিকে বালি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৈলাস বলেন, শুভেন্দু অধিকারী যেমন মানুষ, তাকে সেরকমই করেছেন সাধারণ জনগণ। তিনিও তো রাস্তায় মানুষের কাছে ভোট চাইতে বেরিয়েছেন। কই, আমাকে তো কেউ চোর বা অন্য কোনো স্লোগান দিচ্ছে না। আগেও 3 বার বালি থানার আইসিকে সাসপেন্ড করেছেন, মানুষ সব দেখছে। জয় বাংলা স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন। বালি থানার আইসিকে হুঁশিয়ারি। রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের ঠিক 8 দিন বাকি। তার আগে ধুন্ধুমার কাণ্ড হাওড়ার বালিতে। বুধবার বালির বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এর সমর্থনে নন্দীগ্রাম এবং ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর রোড শোকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। স্লোগান ও পাল্টা স্লোগানকে কেন্দ্র করে বচসা গড়ায় ধস্তাধস্তিতে। সামগ্রিকভাবে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে, নিরাপত্তারক্ষীদের বেষ্টনী ভেঙে বিক্ষোভকারীদের দিকে মেজাজ হারিয়ে তেড়ে যেতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। এই ঘটনার জেরে বালি থানার আইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার বিকেলে বালির লালবাবা কলেজ থেকে নিমতলা পর্যন্ত রোড শো করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। হুটখোলা গাড়িতে চড়ে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার চালাচ্ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিল যখন বালির গোস্বামী পাড়ার কাছে পৌঁছায় তখনই রাস্তার ধারে থাকা একদল যুবক শুভেন্দুকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। পাল্টা বিজেপির কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকলে মুহূর্তের মধ্যে উত্তেজনার পারদ চড়ে যায়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে ক্রমাগত স্লোগান উঠতে থাকায় একসময় ধৈর্য হারান শুভেন্দু অধিকারী। গাড়ি থেকে নেমে তিনি সরাসরি বিক্ষোভকারীদের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে তার সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে কোনো রকমে আটকে গাড়িতে তোলেন। এর মধ্যেই বিজেপির কর্মী ও স্থানীয় যুবকদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালি থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনার জন্য সরাসরি বালি থানার আইসির বিরুদ্ধেই তোপ দেখেছেন শুভেন্দু। তার অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই অশান্তি পাকিয়েছে। ক্ষোভ উগরে দিয়ে শুভেন্দু বলেন, বালি থানার আইসির জন্যই আজ এই
বিশৃঙ্খলা। আমরা তা সাসপেন্ড করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। বিজেপির দাবি, শান্ত এলাকাকে অশান্ত করতে বাইরে থেকে লোক এনে বিক্ষোভ দেখানো হচ্ছে। এবার নিশানায় খোদ মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি রুখল কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি তল্লাশির চেষ্টা করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বুধবার উত্তর দিনাজপুরের এক নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী বিস্ফোরক দাবি করেন যে কলকাতা বিমানবন্দরে যাওয়ার পথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার গাড়ি আটকানোর চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে সরব হয়ে মমতা এদিন চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আজ বিমানবন্দরে যাওয়ার পথে কেন্দ্রীয় বাহিনী আমার গাড়ি চেক করার চেষ্টা করেছিল। আমি বলবো, যদি দম থাকে তবে রোজ আমার গাড়ি চেক করুন, আমার কিছু যায় আসে না। মুখ্যমন্ত্রীর এই অভিযোগের ঠিক 24 ঘন্টা আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিলেক্টিভ টার্গেটিং বা বেছে বেছে শাসক দলের নেতাদের হেনস্থা করার অভিযোগ তোলা হয়েছিল। তৃণমূলের দাবি, কমিশনের নির্দেশে শুধুমাত্র জোড়াফুল শিবিরের নেতাদের গাড়ি টার্গেট করা হচ্ছে। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার ও গাড়িতে তল্লাশি চালানো নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, কেন শুধুমাত্র তৃণমূল নেতাদেরই এভাবে জনসম্মুখে তল্লাশি করা হচ্ছে? বিরোধী দলের নেতাদের কেন ছাড় দেওয়া হচ্ছে? তৃণমূলের আরও অভিযোগ, পুলিশ পর্যবেক্ষকদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের নির্দেশিকা অনুযায়ী ফ্লাইং স্কোয়াডদের স্পষ্ট করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী ছাড়া বাকি সমস্ত তৃণমূল মন্ত্রী ও নেতাদের গাড়ি যেন জনসমক্ষে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করা হয়। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রীর ওপর কড়া নজরদারি চালানোর নির্দেশ করা হয়েছে বলে দাবি শাসক দলের। যদিও এই গুরুতর অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 23 ও 29 এপ্রিল 2 দফায় ভোট গ্রহণের আগে কেন্দ্রীয় বাহিনী ও কমিশনের এই সক্রিয়তা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘাত এখন চরমে। অমিত শাহের মিডনাইট মিশন, গভীর রাত পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক। বাংলা দখলে এবার কোন নীরব ছক চাণক্যের? দিনের বেলায় তপ্ত রোদে জনসভা আর রাতের অন্ধকারে রণকৌশল নির্ধারণ। 2026-এর বাংলা জয়ের লক্ষ্যে এভাবেই ডাবল রোলে অবতীর্ণ হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক মহলের মতে প্রকাশ্যে বড় জনসভা করলেও শাহের আসল শক্তি নিহিত রয়েছে তার নীরব মিশনে। বিশেষ করে গভীর রাত পর্যন্ত জেলা নেতৃত্বের সঙ্গে তার রুদ্ধদ্বার বৈঠকগুলো বাংলার রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। কেন শাহের এই রাত্রিবাস? সাধারণত কেন্দ্রীয় হেভিওয়েট নেতারা দিনের প্রোগ্রাম সেরে দিল্লি ফিরে যান, কিন্তু এবার অমিত শাহের কৌশলে দেখা যাচ্ছে বড় বদল। তিনি কেবল জনসভায় করছেন না, নির্দিষ্ট জেলাগুলিতে রাত্রিবাস করে বুথ স্তরের খুঁটিনাটি খতিয়ে দেখছেন। সরাসরি ফিডব্যাক, জেলা সভাপতি থেকে শুরু করে নিচুতলার কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলে খামতিগুলো বুঝতে চাইছেন তিনি। বিদ্রোহ দমন, দলের ভেতরের অসন্তোষ মেটাতে এবং গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে রাতের মিটিংগুলোতে করা বার্তা দিচ্ছেন শাহ। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, কোন এলাকায় কোন জাতিগোষ্ঠীর সমর্থন বেশি তা বুঝে সেই অনুযায়ী প্রার্থী তালিকা তৈরির প্রাথমিক ছকও কষা হচ্ছে এই রাতের আড্ডাগুলোতে। ভোরের আলো ফোটার আগেই নতুন টাস্ক। সূত্রের খবর, গত সোমবার বীরভূমে জনসভা সেরে রাতেই তিনি বসেছিলেন বীরভূম ও পার্শ্ববর্তী জেলার কোর কমিটির সঙ্গে। সেই বৈঠক চলে রাত 2টো পর্যন্ত। বৈঠকের শেষে প্রত্যেক নেতাকে নির্দিষ্ট হোম টাস্ক দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ শাহ যখন ঘুমোতে যাচ্ছেন তার বাহিনী তখন আগামী দিনের রূপরেখা তৈরি। বিরোধীদের নজর শাহী চালে। তৃণমূল কংগ্রেস অবশ্য অমিত শাহের এই রাত্রিবাসকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। জোড়াফুল শিবিরের দাবি, দিনের বেলা মানুষ পায় না, তাই রাতে আঁতাত করতে হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শাহের এই নীরব মিশন আদতে বাংলায় বিজেপির সংগঠনকে অক্সিজেন দেওয়ার শেষ চেষ্টা। বিশেষ হাইলাইট, অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবার কোনো প্যারাশুট নেতা নয়, সারা মাটিতে কাজ করবেন তাদেরই গুরুত্ব দেওয়া হবে। আইপ্যাক কর্তার গ্রেফতারিতে ফুঁসছেন অভিষেক। নথি চুরির ষড়যন্ত্র বিজেপির, শাকে নিশানা যুবরাজের। আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা বিনেশ চন্দেলকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করার পর মঙ্গলবার বিজেপি, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে একটি বর্ণাঢ্য রোড শো এবং জলপাইগুড়ির ময়নাগুড়িতে আয়োজিত জনসভা থেকে অভিষেক দাবি করেন আসন্ন নির্বাচনে এদিকে বিজেপি তাদের এজেন্ট নির্বাচন কমিশন, ইডি, সিবিআই এমনকি বিচার ব্যবস্থাকে নিয়ে লড়াই করছে, আর অন্যদিকে একজন লড়াকু নারী সাধারণ মানুষের সমর্থন নিয়ে একা দাঁড়িয়ে আছেন। তার হুঙ্কার, ইডি বা সিবিআই ভোট দেবে না, ভোট দেবে জনতা এবং তারাই বিজেপিকে যোগ্য শিক্ষা দেবে।
কয়লা পাচার মামলার সূত্রে সোমবার রাতে বিনেশ চন্দেলকে গ্রেপ্তার করে ইডি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিষেক বলেন, কেন্দ্রীয় সংস্থাগুলো আসলে তৃণমূলের গুরুত্বপূর্ণ নথিপত্র এবং রেকর্ড কবজা করার চেষ্টা করছে। ইতিপূর্বে আইপ্যাকের অন্য এক সহ প্রতিষ্ঠাতার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলাকালীন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছুটে গিয়েছিলেন। অভিষেক এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে তোপ দাগেন। শাহকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, 4ই মে নির্বাচনের ফল ঘোষণার দিন অমিত শাহ যেন পশ্চিমবঙ্গেই থাকেন, যাতে তিনি পরাজয় নিজের চোখে দেখতে পারেন। প্রচার মঞ্চ থেকে অভিষেক অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে বহু মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি আশ্বাস দেন, চতুর্থবারের জন্য তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর যাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি মঙ্গলবার কেন্দ্রীয় সাংসদ ও প্রার্থীদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকও করেন অভিষেক। সেখানে তিনি নির্বাচন কমিশনকে বিজেপির এজেন্ট বলে অভিহিত করে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন। তবে সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন যে 2026 নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার 2021 সালের রেকর্ডকেও ছাপিয়ে যাবে। মমতা ব্যানার্জির ভাগ্য গণনা করলেন রাজশাহীর জ্যোতিষ গবেষক। এবারের ভোটে চমকে দেওয়ার মতো ফলাফলের ভবিষ্যৎবাণী করলেন। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটের দিকে নজর গোটা দেশের। পরিবর্তন নাকি তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন, এই প্রশ্ন সব মহলেরই। তবে সীমাহীন দুর্নীতি, নারী সুরক্ষা, বেকারত্ব, শিল্পায়ন, আইন শৃঙ্খলার অবনতি প্রভৃতি একাধিক ইস্যুতে জেরবার বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। পাশাপাশি একদিকে বিজেপির প্রবল হিন্দুত্ববাদ, অন্যদিকে হুমায়ুন কবির ও আসাদুদ্দিন ওয়াইসির মতো ইসলামপন্থী নেতাদের এবারের ভোটে এন্ট্রি তৃণমূলের হিন্দু মুসলিম উভয় ভোট ব্যাংকে ধস নামার আশঙ্কার সৃষ্টি হয়েছে। মোটের উপর যথেষ্ট চাপে আছে রাজ্যের শাসক দল। গতকাল মঙ্গলবারেও নিচের নির্বাচনী এলাকা পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসের সুরে ঘোষণা করেন, এবারে বিজেপি ক্ষমতায় আসছে। তবে শুভেন্দু অধিকারীর দাবিকে উড়িয়ে দেওয়া হলেও বঙ্গের বিধানসভার ভোটের ফলাফল নিয়ে দেশ জুড়ে বিভিন্ন জ্যোতিষীদের ভবিষ্যৎবাণীতে কিন্তু মমতা ব্যানার্জির জন্য শুভ সংবাদ দিচ্ছে না। মূলত মমতা ব্যানার্জির ঠিকুজি কুষ্ঠি বিচার বিশ্লেষণ করে তারা সকলেই এক বাক্যে ভবিষ্যৎবাণী করেছেন যে এবারে তার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে। গতকাল বাংলাদেশের রাজশাহী ও ঢাকার ঠিকানা দেওয়া জ্যোতিষ গবেষক ও পরামর্শক জ্যোতিষী বিজন চৌধুরীর একটি গণনা সামনে এসেছে। তাতে ভারতের জ্যোতিষীদের সাথে সহমত পোষণ করেছেন। এই বিষয়ে বিজন চৌধুরীর সোশ্যাল মিডিয়া পেজে লেখা পোস্টটি নিচে তুলে ধরা হলো। মমতা ব্যানার্জির প্রকৃত জন্ম তারিখ 5ই অক্টোবর 1954 সাল, আশ্বিন 1361 বঙ্গাব্দ, জন্মস্থান মামার বাড়ি, জন্ম সময় সন্ধ্যা 7টা 45 মিনিট, মহাষ্টমী তিথিতে, জন্মবার মঙ্গলবার। আপনারা যারা প্রচুর গবেষণা করেছেন তাদের সকলের নিকট এই তথ্য নেই। তার জীবনে কাল সর্প দোষ ও অগ্নিবিষ যোগ দেখা। তিনি মাঙ্গলিক এবং শত্রু সহ্য করতে পারেন না, তিনি সমালোচনা মেনে নিতে পারেন না। তার কোষ্ঠীতে দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ তুঙ্গে দেখা যায়। তিনি প্রযোজনে সাম দাম দণ্ডভেদ নীতি প্রয়োগ করেন। তিনি জ্যোতিষ পরামর্শ মেনে চলেন। তার সফলতার পাশে জীবনে প্রেম ও ব্যর্থতা আছে। তিনি মূলত বাঁকা পথ অনুসরণ করেন এবং এই বাঁকা পথে তিনি সফলতা লাভ করেন। মহিলা সংরক্ষণ বিল যুগান্তকারী পদক্ষেপ, মোদীকে চিঠি দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতির। মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে বিশেষ অধিবেশন ডেকেছে মোদী সরকার। বৃহস্পতিবার থেকে শুরু হবে সেই অধিবেশন। তার আগে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে নারী শক্তি বন্দন অধিনিয়ম এর প্রশংসা করলেন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। ভারতের গণতান্ত্রিক কাঠামোতে নারীর প্রতিনিধিত্ব জোরদার করার পথে বিলটিকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করলেন তিনি। 2023 সালে নারী শক্তি বন্দন অধিনিয়ম বিল পাশ হয়েছিল সংসদে। বিলে উল্লেখিত ছিল মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। সেখানে আরও বলা হয়েছিল জনগণনার পরে আসন পুনর্বিন্যাস করা হবে, তারপর ওই আসনের 33% আসন সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। কিন্তু এখন কেন্দ্র আর জনগণনার অপেক্ষা করছে না। মোদী সরকার চাইছে 2011 সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করা হবে। সেই পুনর্বিন্যাসের ভিত্তিতে মহিলাদের জন্য আসন সংরক্ষিত করা হবে। এই বিলের প্রশংসা করেছেন প্রতিভা পাটিল।
প্রতিভা ছিলেন দেশের 12তম রাষ্ট্রপতি। 2007 থেকে 2012 সাল অবধি দেশের সর্বোচ্চ পদে ছিলেন তিনি। মোদীকে লেখা চিঠিতে প্রতিভা লিখেছেন, নারী শক্তি বন্দন অধিনিয়মের মতো ঐতিহাসিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানায়। যুগান্তকারী সাংবিধানিক সংশোধন আইন প্রণয়নকারী সংস্থাগুলিতে নারীদের বৃহত্তর প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে ভারতের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করবে। এই সংশোধন কেবল একটি আইনি বিধান নয়, এটি লিঙ্গ সমতার পথে এক কদম। অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার প্রচেষ্টা, একটি শক্তিশালী এবং অধিক প্রগতিশীল ভারত গড়ার সম্মিলিত সংকল্প। অন্যদিকে মহিলা সংরক্ষণ বিল দ্রুত অনুমোদনের ডাক দিয়ে নারী শক্তিকে খোলা চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্সপোস্টে দেশের নারী শক্তির উদ্দেশ্যে সেই চিঠিতে তিনি মন্তব্য করেছেন, দেশের কন্যাদের অনন্তকাল অপেক্ষা করিয়ে রাখা যাবে না। আমাদের পরিষদীয় ক্ষেত্রে মহিলাদের কণ্ঠস্বর শক্তিশালী হলে দেশের গণতন্ত্রের কণ্ঠস্বরও আরো মজবুত হবে। কয়লা সিন্ডিকেটে 650 কোটির দুর্নীতি, ইডির হাতে চাঞ্চল্যকর নথি। এবার কি রাঘব বোয়ালদের পালানোর পথ বন্ধ? 2. বাংলার কয়লা কাণ্ডে 650 কোটির পা। পশ্চিমবঙ্গে কয়লা পাচার এবং সিন্ডিকেট চক্র নিয়ে তদন্তে নেমে ফের বিস্ফোরক দাবি করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই চক্রের মাধ্যমে অন্তত 650 কোটি টাকার নয়-ছয় করা হয়েছে। বুধবার শহর কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি এবং বাজেয়াপ্ত নথিপত্র খতিয়ে দেখে এই বিপুল অঙ্কের দুর্নীতির হিসেব পেশ করেছেন তদন্তকারীরা। কিভাবে চলত এই বিশাল সিন্ডিকেট? ইডির গোয়েন্দাদের দাবি, খনি এলাকা থেকে অবৈধভাবে কয়লা তুলে তা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন কলকারখানায় চড়া দামে বিক্রি করা হতো। এই গোটা প্রক্রিয়ায় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, পুলিশ আধিকারিক এবং কয়লা মাফিয়াদের একটি ত্রিভুজ আঁতাত কাজ করত। কালো টাকা সাদা করার কৌশল। দুর্নীতির এই টাকা ভুয়ো সংস্থা বা শেল কোম্পানির মাধ্যমে সম্পত্তিতে বিনিয়োগ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। বিদেশে অর্থ পাচার, তদন্তকারীদের সন্দেহ 650 কোটির একটি বড় অংশ বিদেশেও পাচার করা হয়ে থাকতে পারে। ইডির নজরে প্রভাবশালী তদন্তকারী সংস্থা জানিয়েছে, বাজেয়াপ্ত করা ডায়েরি এবং ডিজিটাল তথ্য প্রমাণ থেকে বেশ কিছু প্রভাবশালীর নাম সামনে এসেছে। সূত্রের খবর, খুব শীঘ্রই এই দুর্নীতির জালে জড়িয়ে থাকা আরও বেশ কয়েকজনকে তলব করতে পারে ইডি। ইতিমধ্যেই কয়েকজন অভিযুক্তকে জেরা করে এই 650 কোটি টাকার লেনদেনের যোগসূত্র মেলা শুরু হয়েছে। বিরোধীদের আক্রমণ, এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক তরজা তুঙ্গে। বিরোধীদের দাবি, কয়লার কালো টাকায় অনেকেরই পকেট ভরেছে। এবার আসল সত্যিটা সামনে আসুক। অন্যদিকে শাসক শিবির থেকে বরাবরের মতোই একে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করা হয়েছে।